কথায় আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, কিন্তু সেই বাণিজ্য আর লক্ষ্মী এই দুই লাভ যদি না হয় তাহলে কি কি অসুবিধে হতে পারে, কিংবা সুবিধের ক্ষেত্রে উত্তরবঙ্গকেই কেন বেছে নেওয়া হচ্ছে, এই দুই বিষয় নিয়ে আজ আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রাখব। এবং ঠিক এই প্রসঙ্গ থেকে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা অত্যন্ত দরকারি, তা হলো উত্তরবঙ্গ সফরে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে সঙ্গে উল্টো দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রয়েছেন। আর ঠিক এখান থেকেই রাজনৈতিক জল্পনার সূত্রপাত। কেন বলছি? তার কারণ একদিকে উত্তরবঙ্গে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছচ্ছেন, তখন বাণিজ্য নিয়ে নানান মানুষের সঙ্গে আলোচনা প্রসঙ্গে অনেক সমাধান সূত্র, রফা সূত্র কিংবা ভবিষ্যতের পরিকল্পনা চলছে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন সরাসরি উত্তরবঙ্গে পা রাখছেন, তখন সেখান থেকেই শুরু হচ্ছে নতুন রাজনীতির জল্পনা কল্পনা। ঠিক যেমনটা শাসক বনাম বিরোধী। কি বিষয়ে বলছি? আজ সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা প্রসঙ্গে তুলে এনেছেন জন বার্লার প্রসঙ্গ। এবং ঠিক সেই জন বার্লার প্রসঙ্গ কেন উঠল তা কারণ আপনারা জানেন, গত শুক্রবার সরাসরি জন বার্লা তিনি তৃণমূলে যোগদান করেছেন। বিজেপির প্রাক্তন মন্ত্রী তিনি পর্যন্ত যখন তৃণমূলে যোগদান করছেন, আলিপুরদুয়ারের এই হেভি ওয়েট নেতা তিনি যখন তৃণমূলে যোগদান করবেন, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করবে বিজেপির সাংগঠনিক শক্তির ওপর কতটা কন্ট্রোল থাকছে বিজেপির। আর ঠিক সেই প্রসঙ্গ থেকেই জন বার্লার নাম যদি একবার এলিমিনেট হয়ে যায়, একবার যদি সরে যায় বিজেপি থেকে, তাহলে প্রশ্ন উঠবে বিজেপি জন বার্লাকে ধরে রাখতে পারলো না। ঠিক কোন সময় ধরে রাখতে পারলো না? 26-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে। যদি বিধানসভা নির্বাচনের আগে একজন হেভিওয়েট নেতা এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে একজন আদিবাসী নেতা, তার ট্রেড ইউনিয়ন রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একটি অংশ, একাংশ যদি ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে একটি অন্যরকম পার্থক্য তৈরি করে, তাহলে একটি নির্দিষ্ট জায়গার ব্যারিকেডে যথেষ্ট প্রভাব পড়তে পারে সামগ্রিক স্তরে বিজেপির উপর। ঠিক যেমনটা আপনারা জানেন কোচবিহারের ক্ষেত্রে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ক্ষেত্রে আপনারা জানেন নিশীথ প্রামাণিক প্রসঙ্গ, এবং কোচবিহারে যেভাবে বীজ বপন করেছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই জায়গাটি। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে জন বার্লা যখন দল ছাড়ছেন, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন এতটা হঠাৎ করে তড়িঘড়ি করে উত্তরবঙ্গে পৌঁছে গেলেন, সরাসরি একজন মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। এ জায়গায় আরও একটা রাজনৈতিক জল্পনার কথা বলি আপনাদের, শুনুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ সরাসরি বলেছেন হিন্দু বাদে বাকি যারা রয়েছেন, যারা অমুসলিম, তিনি ঠিক এইভাবেই কোট আর কোট বলার চেষ্টা করেছেন। অর্থাৎ যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এতদিন ধরে হিন্দু 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 বলে আসলেন, তার একটু সেন্টেন্সে অন্যরকম লাগছে না শুনতে? হিন্দু হিন্দু বলছেন না তিনি এবার হিন্দুদের সঙ্গে আরও অনেককে জড়াচ্ছেন। এই অনেককে জড়াচ্ছেন আর জন বার্লার আদিবাসী একজন নেতার এই দুইয়ের মধ্যে কোনো সমীকরণ খুঁজে পাচ্ছেন কি? আমার মনে হচ্ছে কোনো সমীকরণ থাকছে। সেই সমীকরণ খোঁজার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। আজ মূলত এই দুই বিষয় নিয়েই আলোচনা প্রসঙ্গে নানান কথা আসবে, কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্চল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 6:57 মানে আপনারা জানেন শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আর ঠিক সেখানে সেই বক্তব্য রাখতে গিয়ে অনেকগুলো প্রসঙ্গ যখন উঠে আসবে, তখন আপনাদের কাছে সমাধান সূত্র বেরিয়ে আসবে। ঠিক জন বার্লা এবং বিরোধী দলনেতার এই হিন্দু নাড়ার মধ্যে একটু ডিফারেন্সিয়েট করার যে চেষ্টা, সেন্টেন্সের মধ্যে একটু পরিবর্তন করার যে চেষ্টা, সে চেষ্টা কেন রাখা হচ্ছে ঠিক 26-এর বিধানসভা নির্বাচনের আগে? একটা ফুটেজ আপনাদেরকে দেখুন। উনি বরাবর সময় দেন, এবারে আবার কোত্থেকে এই যে সব টার্মগুলো আনেন কেন আপনারা? উনি বরাবরই চেষ্টা করেন। উনি গঙ্গা প্রসাদজিকে যোগদান করিয়েছিলেন, কিন্তু মনোজ টিগ্গা জিতেছে। উনি সুমন কাঞ্জিলালের মতো লোককে বিধানসভার ভিতরে বলে বিজেপি আর বাইরে বলে তৃণমূল। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি লিড দিয়েছে আলিপুরদুয়ারের লোক, 38,000। আপনি লিখে রাখুন, উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া
যেহেতু এখানে মুসলমান ভোট বেশি, আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে, আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না। কোনো অমুসলিম, সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, অন্য কেউ হতে পারে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। জিহাদিরা এখানে লুকিয়ে আছে এবং এটা সম্ভব হয়েছে বর্ডারে কাঁটাতারের বেড়া নেই বলে। এটা সম্ভব হয়েছে এখানে তৃণমূলের সরকার আছে বলে, যারা পিএফআই সিমি তাদেরকে প্যাট্রোনাইজ করে। টিএমসির ফারাক্কার এমএলএ ব্যান অর্গানাইজেশন পিএফআই প্যারেডে অংশগ্রহণ করে। সিমির মেম্বার ইমরান সাহেবকে রাজ্যসভায় টিএমসি পাঠায়। অর্থাৎ এখানে বিস্ফোরণ ঘটবে, এখানে আরডিএক্স বানানোর মতো লোক জাভেদ মুন্সি কাশ্মীরের টেরারিস্ট ক্যানিং থেকে অ্যারেস্ট হবে। কেমন একটা খটকা খটকা লাগছে না? ঠিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা প্রসঙ্গে ওই অমুসলিম আর তার সঙ্গে সঙ্গে হিন্দুর সঙ্গে আরও 1, 2, 3, 4, 5 করে কাউকে জোড়ার যে চেষ্টা, সংযোজন করবার যে চেষ্টা, সেটা প্রশ্ন তুলছে ঠিক 26-এর বিধানসভা নির্বাচনের আগে। কেন? তার কারণ আপনারা জানেন 26-এর বিধানসভা নির্বাচন অতীব আসন্ন, যে কোনো সময় দামামা বেঁচে যেতে পারে ভোটের। কিন্তু তার ঠিক আগে আগে জন বার্লার চলে যাওয়া এবং উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের নজির তৈরি করবার চেষ্টার জন্যে এই উত্তরবঙ্গ সফরে আসা, এবং তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সেখানে যাওয়া। তিনি কেন গেলেন সেটা একবার আপনাদের সামনে রাখি। তার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে শুধু রাজনীতি করতে গেছেন এমনটা কিন্তু নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক অপারেশন সিন্দুর প্রসঙ্গে তেরেঙ্গা যাত্রাতেও গিয়েছেন। কিন্তু তেরেঙ্গা যাত্রার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়েই প্রশ্নটা সবচেয়ে বেশি জোরালো হয়ে উঠছে। আর ঠিক আজও আমাদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু থেকে আমরা সরব না। একদিকে যেমন উত্তরবঙ্গে উন্নয়নের কথা উঠছে, ঠিক একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা প্রসঙ্গও বারংবার উঠে আসবে। তার কারণ যখন রাজনীতির ময়দানে শাসক এবং বিরোধী উভয়কে পেয়ে যাওয়া যায়, তখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, ইন্টারেস্ট উত্তরবঙ্গ কেন? ঠিক এই বিষয় নিয়েই আমরা পরিচয় পর্ব সারব। প্রথমে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে, তাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া প্রিয়ন্তী রয়, বিজেপি সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে সুকান্ত ঘোষও জড়বেন, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমে একটু প্রিয়ন্তীদির কাছে যাব। প্রিয়ন্তীদি, দেখুন, এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একসময় হিন্দুর কথা বলতেন এবং আমার স্পষ্ট ভাষায় মনে রয়েছে বিধানসভা চত্বরের বাইরে তিনি বলেছিলেন যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেওয়া হবে। এবং সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকাল বলছেন হিন্দু বাদেও আরও কিছু XYZ রয়েছেন, তাদেরকে একটু টার্গেট করবার চেষ্টা করছেন এবং অমুসলিম শব্দটা তিনি ব্যবহার করেছেন। এটা কি শুধুমাত্র জন বার্লার চলে যাওয়া এবং জন বার্লার একজন আদিবাসী নেতা হিসেবে সবার সামনে সম্মুখীন হওয়ার জন্যই এই স্টেটমেন্টের বদল? না, আসলে এগুলো বোঝার ব্যাপার আছে। জন বার্লা চলে যাওয়া নিয়ে আমি আগেও মন্তব্য করেছি যে উনি একটা উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্ব দেন বটে, এবং উনি যে বিজেপিতে আসা এবং বিজেপি থেকে টিকিট পাওয়া, জেতা এবং মন্ত্রী হওয়া সবটাই কিন্তু বিজেপিতে থাকা অবস্থায় এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকেই হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টিতে একটা সময় হলে সবাইকেই সরে দাঁড়াতে হয়, সেটা অমিত শাহ থেকে শুরু করে সবাইকেই সরে দাঁড়াতে হয়েছে। তবে উনি হয়তো এটা ব্যক্তিগতভাবে মেনে নিতে পারেননি, কারণ আমরা সবাই ক্ষমতার মধ্যে থাকতে চাই। যার জন্য ওনার মনে হয়েছে যে এখন আমার কাছে মন্ত্রিত্ব নেই, এখন আমি দলবদল করলে হয়তো অন্য দলে গেলে কিছু ব্যক্তি ইয়েগুলো পাবো, আমি ফ্যাসিলিটিস গুলো পেতে পারি, সেই ধরনের হয়তো চিন্তা ভাবনা থেকে উনি দল চেঞ্জ করেছেন। তার বাইরে আমার মনে হয় না অন্য কোনো কারণ থাকতে পারে, কারণ যারাই বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে তাদের খুব একটা যে বেশি লাভ হয়েছে সেটা বলতে পারবো না। বিজেপিতে সসম্মানে তারা কাজ করেছে, কিন্তু তৃণমূলে যাওয়ার উদ্দেশ্য তাদের দেখেছি একটাই, যে তারা রাজ্য সরকারের থেকে যে ব্যাপারগুলো থাকে সেইগুলো পেতে চায়, এরকমই কিছু কারণ হয়েছে। এবং জন বার্লার সত্যি বলতে উনি উপজাতি কমিউনিটিকে যখন রিপ্রেজেন্ট করতেন সেই সময় ওনাকে যতটা না মানুষ চিনত, আজকে জন বার্লার নামটা সারা ভারতবর্ষ জুড়ে যে নামটা এসেছে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির ক্রেডিটে, এটা কিন্তু পুরোটাই ভারতীয় জনতা পার্টির ক্রেডিট। সেখানে দাঁড়িয়ে
ওনার চলে যাওয়াটা আমাদের জন্য খুব একটা এফেক্টিভ নয়, কারণ ওখানে দ্বিতীয়বার যখন ভোট হয়েছে সেখানে যে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থী কিন্তু জিতে এসেছে, এবং আজকে ওখানকার সাংসদ মনোজ টিক্কা কিন্তু ভালো কাজ করছে এবং মনোজ টিক্কার উপর মানুষ ভরসা রেখেছে। শুধু তাই নয়, আসলে এটা ভারতীয় জনতা পার্টি সিট ও সেখানকার তার মানে মানুষ কি আপনি ভারতীয় বলতে জনতা চাইছেন পার্টিকে যে বিশ্বাস করে 2024 সালে বিশ্বাস লোকসভা করার নির্বাচনে দৌড় যে প্রার্থী নিশীথ দেওয়া হোক না কেন, প্রামাণিকের উপর জনবালা সাধারণ হয়। মানুষ ভরসা রাখতে পারেনি? জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে? না, এটা বুঝতে হবে। আমি আসলে বোঝার চেষ্টা সেখানকার করছি। মানুষ, উত্তরবঙ্গের মানুষ আসলে বিজেপিকে চায়। উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে ভরসা করে না, তৃণমূল সেখানে কোনো কাজ করতে পারেনি, কারণ উত্তরবঙ্গের মানুষ সবসময় বলে এসেছে যে আমরা বঞ্চিত, আমাদেরকে আমাদেরকে রাজ্য সরকার দেখে না, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সবটাই কলকাতা জুড়ে হয়, দক্ষিণবঙ্গ জুড়ে হয়, আমাদের দিকে উন্নয়নটা পৌঁছায় না, আমরা পাই না, আমরা বঞ্চিত। এইসব কথা উত্তরবঙ্গের মানুষে কিন্তু বলেছে, উত্তরবঙ্গের নেতারা, উত্তরবঙ্গের সাধারণ মানুষ বলেছে। বিধায় উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং তারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকে। দেখুন, লোকসভা থেকে শুরু করে বিধানসভা সব নির্বাচনেই কিন্তু ভারতীয় জনতা পার্টি এগিয়ে, কারণ ভারতীয় জনতা পার্টিকে তারা বিশ্বাস করে। সেখানে দাঁড়িয়ে জনবেলা থাকুক না থাকুক, কিছু যায় আসে না, 2019 বিজেপির কারণ ওখানে যে সংখ্যাটা প্রার্থী যখন দেবে, সেই 18 প্রার্থীই থাকে, জিতবে। সেটা যখন 2024-এ 12-তে এসে পরিণত হয়, তারপরেও বলছেন যে সাধারণ মানুষ বিজেপির উপর ভরসা রাখছে। একদম একদম, কেন বলবো না? দেখুন, এটার ক্যালকুলেশন, ভোট ক্যালকুলেশন তো একটা বিষয়ের উপর হয় না, নানান বিষয়কে একসাথে করে তখন হয়। এবার না, আমি তো উত্তরবঙ্গে বলছি যে প্রিয়ন্তীদি, আমাদের খুব আমি যে একটা প্রশ্নটা করছি সেই প্রশ্নের উত্তরবঙ্গে যে উত্তর আমি ভারতীয় পাচ্ছি না। জনতা পার্টির রেজাল্ট আমি খুব বলছি খারাপ বিরোধী হয়েছে সেটা আমরা দলনেতা বলবো না। শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গের বিরোধী বিষয়গুলো দলনেতা, বুঝতে হবে। না না, আমি বোঝার চেষ্টা করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্যারালালি আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটার উত্তর আমি পাচ্ছি না। আমি প্রশ্ন করতে চাইছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার স্টেটমেন্টে বদল আনছেন কেন? এতদিন পর্যন্ত হিন্দু হিন্দু বলতেন, না না এক মিনিট শুনে নিন, আমি বলছি এতদিন পর্যন্ত হিন্দু হিন্দু বলতেন, এখন তিনি বলছেন অমুসলিম। ঠিক এই কোট আন কোট শব্দটাই তিনি ব্যবহার করছেন, এটা কেন? জন বার্লা সত্যিই কোনো ফ্যাক্টর কাজ করছে না? না, আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। আমি একটি কথা খুব বলি যে ক্ষেত্র বিশেষ আমাদের বক্তব্য নানান রকমের হয়, কারণ যে বক্তব্য আমরা উত্তরবঙ্গে বা শিলিগুড়ি বা কোচবিহারে দাঁড়িয়ে বলবো, সেই বক্তব্য কলকাতায় নাও চলতে পারে, ক্ষেত্র বিশেষ বক্তব্য আলাদা হয়। কিন্তু শুভেন্দু অধিকারী যে উনি যে হিন্দুত্ব ভোট ব্যাংকের কথা বলেছেন সেটা আমরা সবাই জানি, এবং বলবেনও, কারণ উনি হিন্দুত্বে বিশ্বাস করেন এবং হিন্দুদের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে, হিন্দুরা যেভাবে অত্যাচারিত, এবং এই সরকার, এই তৃণমূল সরকারের দুধিলগাই বা অমুসলিমদের নিয়ে যে তোষণ রাজনীতি, সেটা উনি বোঝাতে চাইছেন মানুষকে, এবং বোঝার দরকারও আছে। কোথাও জানি দাঁড়িয়ে উত্তরবঙ্গে যেসব অমুসলিমরা আছে তারাও বঞ্চিত, শুধু উত্তরবঙ্গের মানুষ বা উত্তরবঙ্গের বিজেপি কার্যকর্তারা নয়, উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। সেখানে মুসলিম, অমুসলিম, উপজাতি, জনগোষ্ঠীর যে কোনো মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু বঞ্চিত। সেখানে দাঁড়িয়ে সেই বঞ্চিতদের পাশে দাঁড়ানোর বার্তায় হয়তো ওনার এই বার্তা উঠে এসেছে, কিন্তু এটাকে আমরা রাজনীতিকরণ হিসেবে বিশ্লেষণ করব না। পুরোটাই উত্তরবঙ্গের মানুষ, আমরা বলবো সেখানে মুসলিম, অমুসলিম, যে কোনো উপজাতি হতে পারে, বঞ্চিত, সেই কথাকে টেনে ধরে হয়তো উনি বলেছেন। এটাই আমি এই মুহূর্তে আমি যা বক্তব্য দেখলাম সেটা তো আমার মনে হয়েছে। আচ্ছা, উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে কি বলবেন? উত্তরবঙ্গ উন্নয়নে দেখুন, একটা কথা বলবো যে উত্তরবঙ্গ, আমারও মনে হয়েছে, আমরা যখন উত্তরবঙ্গে ঘুরতে যাই আমার মনে হয়েছিল যে এখনো বিভিন্ন রকম ভাবে উত্তরবঙ্গ পিছিয়ে আছে কলকাতার তুলনায়, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ যে পিছিয়ে আছে এটা আমরা সবাই বিশ্বাস করি। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার ভোট ব্যাংকের কথা চিন্তা করে শুধু যে যে জেলাগুলোতে ওনার কাজের দরকার সেই জেলাগুলোকে দক্ষিণবঙ্গকে হাতে রাখলে ওনার চলবে, উত্তরবঙ্গ কে না হলেও চলবে, এরকম একটা ব্যাপারে উনি উত্তরবঙ্গে সেভাবে কাজকর্ম করতে পারেনি আমার মনে হয়, যার দরুন উত্তরবঙ্গের মানুষ ওনাকে অ্যাকসেপ্ট করতে পারে না, ওনাকে গ্রহণ করতে পারে না, উত্তরবঙ্গের মানুষ তৃণমূলে বিশ্বাস করে না। এটা হচ্ছে মেইন কারণ। কারণ উত্তরবঙ্গের মানুষের একটি কথা, তারা বিগত 5 বছর আগেও বলেছে, আজকের দিনে দাঁড়িয়েও যদি তাদের সামনে বুম ধরা হয় তারা বলবে যে আমরা বঞ্চিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেখে না। আসলে আজকে একটি বক্তব্য আমি দেখছিলাম যে উনি উত্তরবঙ্গে গিয়ে নানান কথা বলছেন বটে, কিন্তু আমার মনে হয় যে উত্তরবঙ্গে কি সত্যি উনি কাজ করবার জন্য মানুষের কথা ভেবে যান, নাকি উনি সত্যি হাওয়া বদল করতে যান? আমার মনে হয়েছে উনি হাওয়া বদল করতে যান। 9 মাসে 6 মাসে একদিন যাওয়া প্রয়োজন, হাওয়া বদল করা প্রয়োজন। কলকাতায় অনেক গরম পড়েছে, একটু ঠান্ডা ওয়েদার দরকার, তাই উনি উত্তরবঙ্গে যান, এছাড়া আর কিছুই নয়। বেশ, আমি ঠিক এখানেই সন্দীপাদির কাছে যাব। সন্দীপাদি, যেটা সরাসরি প্রিয়ন্তীদি বললেন, আমার শুধু একটি জায়গাতে একটু কনফিউশন রয়েছে, আপনি প্লিজ একটু ক্লিয়ার করে দিন। তা হলো, শুভেন্দু অধিকারী হিন্দুত্বে বিশ্বাস করেন। আমার যতদূর মনে পড়ে, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তৃণমূলে থাকাকালীন অবস্থাতে অনেকটা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একটি টুপি থাকে, সেই টুপিটাও তিনি পরেছিলেন, এবং যেই বেসিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত খেউড়ের রাজনীতির শিকার হতে হয়। তাহলে শুভেন্দু অধিকারী সম্পূর্ণ হিন্দুত্বে বিশ্বাস করেন, আর আজকে উত্তরবঙ্গে গিয়ে এরকম অমুসলিম এই শব্দটা কোট আন কোট ব্যবহার করা, দুটোর মধ্যে কোনো মিল নেই। সন্দীপা, দেখুন, হ্যাঁ, শোনা যাচ্ছে? স্পষ্ট বলুন।
দেখুন, ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী মেদিনীপুরের, উনি জন্ম নিয়েছেন হিন্দু পরিবারে, ইনবিল্ট হিন্দু যেটা বলি, যেটা আমরা যারা মুসলিম পরিবারে জন্ম নেয় ওনারা ধর্মান্তরিত না, ইনবিল্ট মুসলিম। তো আমরা হচ্ছি, আমি প্রিয়ন্তী, আপনি মনে হয় প্রিয়ন্তী দেবী মনে হয় হিন্দুই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, গর্বিত হিন্দু। তো সুতরাং আমরা সবাই ইনবিল্ট হিন্দু। এবার আমরা অন্য একটা ধর্মকে সম্মান জানাবার জন্য এই ধর্মের আচার আচরণ আমাদেরকে করতে হবে না, আমাদেরকে রাজনীতি করে দেখাতে হবে না যে ওই ধর্মকে আমরা মানে সম্মান জানাচ্ছি। তো সেভাবেই একজন ইনবিল্ট হিন্দু থেকে হঠাৎ করে মুসলিমের ফেজ টুপি পরা, তারপরে হঠাৎ এরকম মানে বয়সে এসে হঠাৎ করে আবার হিন্দু সাজা, মানে ওইটা মানে কি বলবো, মানে হঠাৎ হিন্দু হলে যা হয় আর কি, সেটাই শুভেন্দু অধিকারী হয়েছেন, হঠাৎ হিন্দু। আচ্ছা, এবার আমি যে হিন্দু, কত বড় হিন্দু, সেটা আমাকে চিৎকার করে করে মানুষকে বোঝাতে হবে না। এগুলো তো অন্যান্য রিচুয়ালের মধ্যে পড়ে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। দেখুন, আমরা একটা জিনিসই জানি যে আমরা এখানে রাজনীতি করতে এসেছি, এবং ধর্ম, আস্থা আর রাজনীতি একসাথে চলতে পারে না। ধর্ম, আস্থা এবং রাজনীতি একসাথে চলতে পারে না, সে যে কোনোই ধর্ম হোক। যদি ধর্ম, আস্থা এবং রাজনীতি একসাথে চলে, তাহলে আমরা পাকিস্তানের অবস্থা আজকে দেখতে পাচ্ছি কি, আমরা শ্রীলঙ্কার অবস্থা দেখতে পেয়েছি কি। তো সুতরাং ভারত এরকম একটি রাষ্ট্র যেখানে যে কোনো একটা পার্টিকুলার ধর্মের উপর ভিত্তি করে কোনো কিছু জাজমেন্টাল পয়েন্টে যাওয়াও যায় না, কোনো ভার্ডিক্টও দেওয়া যায় না, বা কোনো মতামতও রাখা যায় না। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, ডেফিনেটলি আমি একটা জিনিস মানি, মানুষ হিসেবে মানি, যে আমি ততদিনই আমি মানুষকে সম্মান দিতে পারবো, তখনই পারবো যখন আমি নিজেকে সম্মান জানাতে পারবো। নিজেকে নিজের সম্মান জানানোটা সবার আগে। একটা মানুষ, সে নিজের ইচ্ছে অনিচ্ছে, তার নিজের ক্যারেক্টারিস্টিক, তার সে যে ইনবিল্ট হিন্দু ঘরে জন্ম নিয়েছে, সেটাকেই সে সম্মান দিতে পারেনি, তো সেখানে তাকে কিভাবে আমরা অতি বড় হিন্দু মেনে নেব? দেব না। আমি হিন্দু, আমি গর্বিত হিন্দু, আমি হতে পারে অন্য দল করি, কিন্তু আমার যা কালচার, আমার যা রিচুয়াল, আমার ধর্ম আমাকে শেখায় ধারণ করা শেখায়, আমার ধর্ম আমাকে কাউকে আঘাত না করা শেখায়, আমার ধর্ম আমাকে মানুষ হতে শেখায়, কিন্তু কেউ আঘাত করলে তাকে না ছাড়ারও পরামর্শ দেয়। কিন্তু তাই বলে আমি পেজ টুপি পরে বা আমি মাথায় ইয়ে করে আমি অন্য ধর্মের ইয়েতে গিয়ে সেগুলো আমাকে নাটক করতে হবে নাকি? করতে হবে না তো। তো উনি তৃণমূলে থেকে রাজনীতি করেছেন মুসলমান সাজার, আর বিজেপিতে উনি কিসের জন্য গেছেন সবাই আমরা সেটাও জানি, কোন কোন কেস চলছে ওনার উপর। বিজেপির প্রিয়ন্তী দেবীদের কার্যালয়ে বড় স্ক্রিনে দেখানো হয়েছিল কত লক্ষ টাকা ঘুষ নিচ্ছে, ওনারাই দেখিয়েছিল। আচ্ছা সন্দীপদি, আপনি কি মনে করেন এই জন্যই কি বিজেপির ধীরে ধীরে গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে কমছে বলে তৃণমূল কংগ্রেস বলছে? তার কারণ এখানে একটা বিষয় একটু আলোকপাত করতেই হয়, তা হলো একদিকে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক 2020 সালে যোগদান করছেন বিজেপিতে, তারপর থেকে ধারাবাহিক 2020-তে পুরোপুরি ডিসেম্বরে, হ্যাঁ একেবারে 2020 নভেম্বর, 20 নভেম্বর, ঠিক সেই সময় যখন যোগদান করছেন, তারপর থেকে একের পর আমরা দেখছি যে বিজেপি কিন্তু এক প্রকার ধরাশায়ী হচ্ছে। কেন আমি বলছি, তার কারণ 2019 সালে যখন 18টা সিট হয়, 2024 সালে সেই সিটটার সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 12। বর্ধমান দুর্গাপুর সেন্টারে সরাসরি দিলীপ ঘোষকে দেওয়া হচ্ছে, এবং সেই দিলীপ ঘোষ পরবর্তীকালে রোষানলের শিকার হচ্ছেন। শুধু তিনি রোষানলের শিকার হচ্ছেন এমনটা না, তিনি রোষানলে রাখছেন সরাসরি শুভেন্দু অধিকারীকে, কোট আন কোট, নাম করে কখনো বা নাম না করে। আমার প্রশ্ন হচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই গ্রহণযোগ্যতার সীমায় আনার যে চেষ্টা বিজেপির, সেই জন্যই কি জন বার্লার মতো একজন নেতা সে চলে যাচ্ছে? উল্টো দিকে এই তাপসী মণ্ডলের মতো একজন নেত্রী, যিনি কিনা শুভেন্দু অধিকারীর শিষ্যা, তিনি পর্যন্ত তৃণমূল কংগ্রেসে চলে আসছেন। এটা কি ধারাবাহিক অবনতি নয়? দেখুন আমার পার্টিও হেরেছে, আমার পার্টি কংগ্রেস এই ভোটাভুটির রাজনীতিতে, গণতান্ত্রিক প্রসেসে আমার পার্টিও হেরেছে, কিন্তু আমার পার্টি এবং তৃণমূল পার্টি বা বিজেপি পার্টির মধ্যে তফাৎটা কি জানেন তো? আমাদের পার্টির তফাৎটা হচ্ছে, তৃণমূল আর বিজেপিকে নিয়ে আপনার রেজিস্টার নিয়ে বসতে হবে। রেজিস্টার নিয়ে এই জন্য বসতে হবে যে যখন আপনি নাম ডাকবেন, আপনি সকালে যে বিজেপিতে আছে, আপনি বিকেলে জানেন না সে বিজেপিতে আছে কি নেই, সে তৃণমূলে চলে যেতে পারে। হ্যাঁ, তো এই রেজিস্টার নিয়ে বসাটা প্রয়োজন, রেজিস্টার মেনটেন করাটা প্রয়োজন। বিজেপির ওরাও জানে না যে আমার কোন নেতা কখন তৃণমূলের উত্তরীয় পড়ে নেবে, তৃণমূলের নেতাও জানে না আমার কোন নেতা কখন পড়ে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিধায়ক তার পদ থেকে রিজাইন না দিয়ে
সে চলে যাচ্ছে। তো আমাদের দলেও একজন আছে এরকম অকর্মণ্য, সাগর দিঘির, ঠিক আছে। তো আমাদের দলের একটা আছে, বাকি দলে বাকি তৃণমূল আর বিজেপি তো মুকুল রায় বলেছেন। আপনাকে একটু বিরত করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি ব্যাক করছি আবার সন্দীপাতির কাছে। সন্দীপাতি বলুন। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলবো যে এত মানুষ নিয়ে চিন্তা করছে, তৃণমূলে থেকে কাজ করতে পারছে না, বিজেপিতে চলে যাচ্ছে, বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারছে না, তৃণমূলে চলে যাচ্ছে। পার্টি বদল নতুন কিছু নয়, পার্টি বদল সবসময় হয়, মানুষ দিয়েই তো পার্টি, মঙ্গল গ্রহ থেকে তো আর মানুষ এনে নতুন জয়েন করানো যাবে না। কিন্তু আমাদের কথা সেটা নয়, আমাদের কথা হচ্ছে যে 2011 সালের আগে কংগ্রেস ভেঙে তৃণমূলে এসেছিল, হয়ে গেছে, শোনা গেল না। প্রিয়ন্তীদি, আপনার কথা শোনা গেল না। প্রিয়ন্তীদি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলছিলাম, আপনি বললেন না যে রেজিস্টার নিয়ে বসতে হবে, সকালবেলা কে তৃণমূল আর কে বিকালে বিজেপি, সেটার উত্তরটা আমি দিলাম। ঠিক যেভাবে 2011 সালের আগে, মানে তৃণমূল সম্বন্ধে উনি কিছু কথাই বলেননি, উনি বিজেপি সম্বন্ধে বললেন। তৃণমূল শব্দটা আপনি কেন যোগদান করছেন? তাহলে কি সেই আবারও সেই সেটিং তত্ত্ব, তৃণমূল বিজেপি, তৃণমূলকে বললে বিজেপির লাগে, বিজেপিকে বললে পরে তৃণমূলের লাগে, এই কি? কংগ্রেস ভেঙে তৃণমূলে এসেছিল, তৃণমূলটা হয়েছিল, সেই সময় রেজিস্টার খাতাটাও একই রকম ছিল। বেশ, উত্তরটা নেব। সন্দীপাতি প্লিজ। কথার মাঝখানে কথা না বলাটা এটা সৌজন্যতা প্রকাশ। আমিও আপনার সঙ্গে কথা বলিনি। এবার ব্যাপারটা হচ্ছে 2011 সালে একটা পার্টি তৈরি হয়েছিল, পার্টি তৈরি হওয়া আর আরেকটা পার্টি থেকে আরেকটা পার্টিতে বিধায়ক পদে আসীন হয়ে যাওয়া, সেটা আলাদা ব্যাপার প্রিয়ন্তী দেবী। এটা আপনার দল এই রাজনীতিটা আপনাকে বোঝায়নি না বোঝাতে পারেনি সেটা আমি জানি না, কিন্তু আমাদের কথা হচ্ছে যে মানুষের জন্য কথা হচ্ছে। সেই মানুষ, যেমন রাজীব ব্যানার্জি শ্বাস নিতে পারছিলেন না, হাঁপানি উঠে গেছিলেন, সেই জন্য বিজেপিতে গেছেন। তো বিজেপিতে যাওয়ার পর সেখানে একটু আর তো হয়তো শ্বাস নিতে পেরেছেন, কিন্তু আবার মানে হয়তো সোডিয়াম পটাশিয়ামের অভাব দেখা দিয়েছিল বলে আবার ইয়েতে চলে এসেছেন, তৃণমূলে চলে এসেছেন। হ্যাঁ, তো এইবার বন দপ্তরের কেলেঙ্কারি কিছুই নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারীকে সিবিআই ওরা ডাকছে, এখন আর শুভেন্দু অধিকারীকে ডাকছে কি ডাকছে না আমরা জানি না। আমাদের প্রশ্নটা একটা জায়গায়, যে নেতার নামে আপনারা নিজেরা বলেছেন যে নেতা ঘুষ খেয়েছে, সেই নেতাকে তৃণমূল থেকে উঠিয়ে এনে বিজেপিতে এনে নিজেদের মাথায় চড়াবার কোনো প্রয়োজন ছিল কি? আর যদি প্রয়োজনও থাকে তখন একবারের জন্য আপনারা ভাবলেন না মানুষের কথা, যে এই লোকটাকে দেখা গেছে হাতে নাতে ঘুষ নিতে, তারপরে এই লোকটাকে আমরা নেতা বানাচ্ছি। আমার দলে কি নেতার অভাব ছিল? আমার দলে কি পুরনো বিজেপি কর্মীদের অভাব ছিল? আমার দলে কি পুরনো আরএসএস কর্মীদের অভাব ছিল? মানে বিজেপির কথা বলছি, যে তাদেরকে বসিয়ে আজকে আপনারা স্বীকার করুন আর অস্বীকার করুন, এতে কিচ্ছু যায় আসে না, কিন্তু দিলীপ ঘোষ অ্যাকচুয়ালি বঙ্গ বিজেপিকে অক্সিজেন জুগিয়েছিলেন। দিলীপ ঘোষ মাটিতে পড়ে থেকে, মাঠে পড়ে থেকে বঙ্গ বিজেপিকে একটা মাত্রায় তুলে এনেছিলেন। আমি অন্য একটা পার্টির হয়েও বলছি, একজন নেতাকে যদি সম্মান জানানো হয় সেটা ভুল কিছু না, সে অন্য দলের হলেও হতে পারে, কিন্তু আমাদের কথা সেখানেই যে, আবারও বলছি, তৃণমূলের এটোগুলোকে যখন নিয়ে যাওয়া হচ্ছে বিজেপিতে, তখন ডেফিনেটলি বিজেপি হয়তো মানুষ হয়তো বিজেপির উপর বিশ্বাস করতে পারছে না। বেশ, আমি এখানে সরাসরি সুকান্তবাবুর কাছে যাব, কিন্তু তার আগে আজ উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী ঘোষণা করেছেন একবার আপনাদের সামনে সাম আপ করছি, দেখুন। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী ঘোষণা করেছেন দেখাবো একবার। পর্যটক বাড়াতে উত্তরবঙ্গ থেকে 6টি বাস যাবে দীঘায়। 100 কোটি টাকা দিয়ে শিলিগুড়িতে ডাটা সেন্টারের উদ্বোধন। কোচবিহারে চানাচুর চিপস ফ্যাক্টরি খোলার পরামর্শ মুখ্যমন্ত্রীর। মদনমোহন বাড়ি সাগরদিঘি নিয়ে পর্যটন শিল্পের প্রস্তাব। কোচবিহার বিমানবন্দর বড় করার দাবি জানালেন শিল্পপতিরা। টেকনো ইন্ডিয়ার 15তম ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। দেখতে পেলেন মূলত এই বিষয়গুলোর দিকে সব থেকে বেশি ফোকাস করা হয়েছে, নজর রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, এবং যেসব শিল্পপতিরা এসেছিলেন সেখানে তারাও এই বিষয়গুলোর দিকে আলোকপাত করেছেন। আমি ঠিক এ জায়গায় সরাসরি সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, হয়ে গেল সত্যি কি এভাবে উত্তরবঙ্গের উন্নয়ন হয়ে যাবে? আমি ঠিক এ জায়গায় একটা বিষয় একটু মনে করিয়ে দেব সাধারণ দর্শকদেরও। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই মঞ্চ থেকে বলেছেন যে ঠিক ইলেকশনের আগে, ইলেকশন ঘোষণা হওয়ার আগে আগে অনেক প্রকল্প হচ্ছে এবং ইলেকশন শেষ হয়ে গেলেই সেই প্রকল্পগুলো নাকি আর কার্যকারিতা পাচ্ছে না। এই জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রুষ্ট হলেন।
অসন্তুষ্ট বোধ প্রকাশ করলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছু তো হচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিরোধী দলনেতা পর্যন্ত বলছেন যে কিছু যায় আসে না জন বার্লার চলে যাওয়া, কিংবা জন বার্লার মতো এরকম যাদেরকে টানা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, উল্টো দিকে বাকি বিজেপির বাড়তি ডিভিডেন্ড হয়েছে। আমি শুধু একটা বিষয় বুঝতে চাইছি, 26শে বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধী উভয়ই উত্তরবঙ্গকে টার্গেট কেন করছে? সুকান্তবাবু। দেখো বঞ্জন, সবচেয়ে বড় শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, স্পষ্ট বলুন। চা শিল্পের উন্নতিতে তো সবচেয়ে বড় কথা উত্তরবঙ্গই পথ দেখিয়েছে, এবং উত্তরবঙ্গ যে চা শিল্পগুলো তা কিন্তু প্রথম থেকেই, মানে মোটামুটি প্রথম থেকেই আমরা জানি ইংরেজরা এসেছিল, তার পরবর্তীকালে চা শিল্প একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয় এবং চায়ের গুণগত মান সারা বিশ্বে প্রশংসিত। এইগুলো নিয়ে তুমিও জানো, আমিও জানি। কিন্তু এখন তুমি দেখো যে চা শিল্পের বর্তমান অবস্থা, চা শিল্পের যারা মানে শ্রমিক, তারা কিন্তু তাদের ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত। চা শিল্পের সবচেয়ে বড় যেটা দরকার, তাদের যে গেট বৈঠকগুলো হয়, গেট মিটিং, সেখানেও কিন্তু বারবার দাবি ওঠে যে তাদের একটা ন্যূনতম সঠিক সম্মানজনক মূল্য দেয়া হোক, সেটা হয় না। এবং টি বোর্ড অফিসগুলো উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়িতে, সেখানেও কোনো গঠনমূলক সিদ্ধান্ত হয়নি। চা শিল্পের উন্নতিতে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন, কি এক দুটো প্রকল্প তিনি চেষ্টা করেছিলেন, সেগুলোও কিন্তু বর্তমান যে অবস্থা তাতে তুমি কখনোই বলতে পারো না যে চা বাগানগুলো বন্ধ হচ্ছে অঞ্জন। তাহলে তুমি চা শিল্পের যেটা আমাদের মূল অক্সিজেন উত্তরবঙ্গের, সেটাকে তো ধুঁকছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি দুটো দলই ব্যর্থ। এই কারণে বলছি যে এই জন বার্লাকে নিয়ে যে টানাটানি চলছে, টাগ অফ ওয়ার চলছে, যে জন বার্লা কার ওখানে, তৃণমূল কংগ্রেসে অলরেডি যোগদান করে ফেলেছেন তিনি। না ওই তো টানাটানি আমি বলছি। এক সময় যখন তিনি বিজেপিতে ছিলেন, তখন বলা হয়েছিল চা শিল্পে উনি আসাতে চা বেল্টের প্রভূত উন্নতি হবে, জনসংযোগ বাড়বে। আবার একই কথা কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের কাছেও শুনছি, সুব্রত বক্সী কিন্তু এটাই বলেছে, একই কথা, যে চা শিল্পের আরো বেশি উন্নয়ন হবে এবং জনসংযোগ বাড়বে, এবং চা বলয়ের একটা দুর্দান্ত প্রতাপ নেতা হচ্ছেন জন বার্লা। আমার প্রশ্ন, যার এই দল বদলের মাধ্যমে অক্সিজেন নিতে হয়, তাকে আমরা আর কি নেতা বলবো? সুতরাং উত্তরবঙ্গ নিয়ে যে ঘোষণাগুলো, এবার আমি প্রসঙ্গে আছি, উত্তরবঙ্গ নিয়ে যে ঘোষণাগুলো হয়েছে, কোচবিহারের চানাচুর চিপস ফ্যাক্টরি খোলা, মানে তুমি বলো চিপস এবং চানাচুর তোমাদের রায়গঞ্জেও প্রচুর রয়েছে, রায়গঞ্জ থেকে আমাদের এদিকে প্রচুর আছে, এবং আমাদের কোচবিহারের চকচকাকে কেন্দ্র করে যে শিল্প রয়েছে, তাতে চানাচুর এবং আমি জানি না চিপস তৈরি করে কতটা লাভবান হবে, কারণ চকচকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। কোচবিহার বিমানবন্দর বিষবাও জলে বারবার। নিশীথ প্রামাণিক যখন মন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন মানুষকে খুব কম টাকায় তিনি বলে প্লেনে চড়াবেন, সেই স্বপ্ন কিন্তু অস্তমিত হয়ে গেছে। এবং মাঝে মাঝে এবং কোচবিহার থেকে কিছু প্লেন ওরা চালানোর চেষ্টা করেছিল। এখন তুমি জানো যে আসামের অদূরে গিয়ে একটা জায়গা বিমানবন্দর রয়েছে, সেখান থেকে এখন প্লেন চলাচল করে, সেখানে মানুষ কোচবিহার থেকে ওখানে যায়। তাহলে তোমার কোচবিহার বিমানবন্দর সেটাও আজকে সঠিকভাবে কার্যকারী হতে পারেনি। এবার সেকেন্ড হচ্ছে চানাচুর চিপস ফ্যাক্টরি উনি কিভাবে বুঝতে পারলেন জানি না। কোচবিহারে উনি যদি বলতেন অন্যান্য কোনো রকম হতে পারতো, যেমন চকচকাকে কেন্দ্র করে একটা ভালো শিল্পাঞ্চল তৈরি করার চেষ্টা করতে পারতেন, কিন্তু কোনো ব্লুপ্রিন্ট নেই। তুমি চকচকায় এখনো যা যাবে সেই পুরনো আমলের পুরনো ধাঁচের শিল্প চলছে, সেটা কোনো সরকারের সহযোগিতা পায়নি। এবার মদনমোহন বাড়ি আর আগরদিঘি এগুলোকে কেন্দ্র করে ঠিকই আছে, এগুলো সৌন্দর্য হয়েছে, অনেকটাই সৌন্দর্যায়ন হয়েছে, এবং এর মাধ্যমে কিন্তু এর মাধ্যমে যে টুরিস্ট শিল্পটা, তো এটা উত্তরবঙ্গের নিজস্ব, মানে এখানের আমাদের প্রকৃতি এমনভাবে সাজিয়ে দিয়েছে, নতুন কিছু করতে হয় না। কিন্তু হ্যাঁ, এটা আমি বলতে চাই যে কিছু কিছু স্পট নতুনভাবে তৈরি হয়েছে, সেগুলোর মাধ্যমে কিছু রেভিনিউ আসবে। কিন্তু তিনি যেটা বলছেন যে এই কোথায় ডেটা সেন্টার বানাচ্ছেন, শিলিগুড়ির উত্তরকন্যা একটা নন ফাংশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তার থেকে কোন কাজটা হয় বলুন তো? কোনো স্মারকলিপি দিতে গেলে ওই পর্যন্ত পুলিশ পৌঁছতে দেয় না।
অন্য কোনো দল বা বিরোধী দলগুলো যখন যায় আটকে দেয়, তাহলে উত্তরকন্যা কি ফাংশন করছে, এনবিডিডি কি ফাংশন করছে? এনবিডিডির যে আলোগুলো, যেহেতু আমি মানুষ, সেই আলোগুলো কিন্তু এখন নিভে গিয়েছে। প্রচুর জায়গায় নীল বাতি আর দেখা যাচ্ছে না। নীল সাদা বাতি তোমাদের রায়গঞ্জে হয়তো দেখা যেতে পারে, কিন্তু আমাদের এদিকে অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। এবং গৌতম দেব একটা কিছু বড় আলোর পথবাতির ব্যবস্থা করেছিল, সেটার অবস্থা তথই বছর। এগুলো বলা হচ্ছে যে এগুলো যদি আবার রিপেয়ার করা হয় প্রচুর টাকা লাগবে। তাহলে সব দিক থেকে তুমি যদি উত্তরবঙ্গকে শুধুমাত্র এসে হঠাৎ করে মনে হয় যেখানে ঘুরতে আসা হবে এবং আমি হঠাৎ করে কিছু বলবো, তাতে আমাদের শিল্পোন্নয়ন হবে এবং বিজনেস সামিট করে, এখন ওই তো যেটা বিজনেস সামিট হয়েছিল তার ফলে কটা শিল্প কারখানা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ তো ছেড়ে দাও। তাহলে তুমি দার্জিলিংকে কেন্দ্র করে যেটা চেষ্টা করা হয়েছিল যে একটা সুন্দরভাবে শিল্পাঞ্চল গঠিত হবে, চা শিল্পের উন্নয়ন হবে, সেটা কোথায়? তার মানে তুমি জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কোনো জায়গাতে তুমি যদি অঞ্জন আমাকে দেখাতে পারো নতুন শিল্প তৈরি হয়েছে, আমি প্যানেলে বসা ছেড়ে দেবো। তুমি নতুন শিল্প বলছি, যেটা সরকারি আনুকূল্যে তৈরি হয়েছে। শুধুমাত্র টেকনো ইন্ডিয়ার কি উদ্বোধন করলাম, তাতে আর 6টি বাস দীঘায় যাবে, ঠিকই আছে, মন্দির তৈরি হয়েছে, প্রচুর মানুষ যাবেন, ওখানের বিক্রি বাড়বে, ওখানের অর্থনৈতিক উন্নতি হবে, তাতে উত্তরবঙ্গের কি? উত্তরবঙ্গ দীঘাতে যদি গিয়ে যদি অর্থনৈতিক উন্নয়ন হয়, আমি এর এটা মাপকাঠি মানে বুঝতে পারলাম না। মানে এই যে মদনমোহন বাড়ি, সাগরদিঘি, কোচবিহার বিমানবন্দর, আর এই কোচবিহার বিমানবন্দর নিয়ে তুমি একটু রিসার্চ করে দেখো, বারবার আমরা রাজনৈতিক নেতৃত্বের মুখ থেকে এই একই কথা শুনি, কোচবিহার বিমানবন্দর ফুল ফ্লেজে চালু হবে। আজ পর্যন্ত কোচবিহার বিমানবন্দর নিয়ে সঠিকভাবে ব্যবস্থা কেউ নেয়নি। অঞ্জন, একেবারে তাই। আমি আমি অনেকগুলো প্রশ্ন শুনলাম সুকান্তবাবুর থেকে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর যথোপযুক্ত হয়তো দিতে পারবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররাই। তাই ট্রাইব টিভি বাংলার শব্দের কাটাকাটি অনুষ্ঠান থেকে সরাসরি আমরা ইনভাইট করছি, আরও একবার ইনভাইট করছি, সরাসরি অন প্যানেল থেকে ইনভাইট করছি। আমরা ইনভিটেশন জানিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের কাছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো মুখপাত্র আমাদের কাছে এসে পৌঁছয়নি। আমরা আশা রাখি ভবিষ্যতে নিশ্চয়ই কোনো প্যানেল ডিসকাশনের জন্য প্যানেলিস্ট আপনারা পাঠাবেন। সরাসরি অন এয়ার থেকে আপনাদেরকে বার্তা দিচ্ছি, এবং এতগুলো প্রশ্নের সম্মুখীন যখন আপনারা হচ্ছেন, আমরা বিশ্বাস করি আপনারা প্রশ্নের উত্তর দিতে যথেষ্ট ওয়াকিবহল, এবং আপনারা দিতেও পারেন। তাই আশা রাখবো নেক্সট টাইম থেকে অবশ্যই আপনারা প্যানেলিস্ট পাঠাবেন। আমি এই আশা রেখে আমি এখন সরাসরি সন্দীপাদির কাছেই যাবো। সন্দীপাদি, আপনি হাত তুলছিলেন, বলুন। দেখুন, আমরা তো দক্ষিণবঙ্গে থাকি, সুকান্ত বাবু সেখানকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, তো সেখানকার সিচুয়েশনটা উনি ভালো করে বুঝতে পারবেন। কিন্তু আমরা প্রত্যেকেই মানে কম বেশি সবাই আমরা উত্তরবঙ্গ সফরে যাই, ঘুরতেই যাই, কাজেই যাই, বা যে কোনো ভাবেই যাই। সেখানে চা বাগানগুলোর ধারে ধারে যে রাস্তাগুলো আছে, মানে ভেতরে ভেতরে যে রাস্তাগুলো আছে, একটা জায়গাতে মানে শিটং থেকে আরেকটা জায়গায় পৌঁছাবার জন্য, ছোটা মাংবা পৌঁছাবার জন্য, মানে যে রাস্তাগুলো আছে, যে পিডব্লিউডির আন্ডারে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর অবস্থা যে কি খারাপ, ওই রাস্তাগুলো তাও মানে চা শ্রমিকরা যারা আছে, চা শ্রমিকদের তো নিজেদের কোনো বাড়িঘর নেই, ওদের থেকে নিয়ে হয় চা বাগান হয়েছে, বা চা বাগানের একটা ছোট একটা অংশ, একটা ছোট একটা মাটি ওদেরকে দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য, থাকার জন্য। কিন্তু রাস্তাগুলি মূলত যে কারণে প্রচন্ড পরিমাণে মানে রিস্কি, যে কোনো সময় ইয়ে হয়, মানে রাস্তাগুলো তো আলো তো নেই, অ্যাক্সিডেন্ট হয়, খাদে পড়ে যায়, গাড়ি ফাড়ি খাদে পড়ে যায়, এগুলোর হয়তো খবরও পাওয়া যায় না, খবর আসে না ওই দিক থেকে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বিজনবাড়িতে, আমি যদি খুব ভুল না হই সুকান্ত বাবু, বিজনবাড়িতে একটা হাইড্রো ইলেকট্রো পাওয়ার আছে, সেট আপ আছে বিজনবাড়িতে, একদম নদীর ধারেই আছে ওটা। তো ওইটা কিন্তু মাননীয়ার আমলে স্থাপিত নয়, বহু বছর ধরে ওখানে আছে, ওটা ফুল ফ্লেজডলি কাজ করতো। কিন্তু আজকের দিনে ওটার যা অবস্থা হয়েছে ওই পাওয়ার প্রজেক্টের, মানে ওটা চোখে দেখার মতো না। মানে ওটা এখন মানে ওই পাওয়ার প্রজেক্টটা, এন্টায়ার পাওয়ার প্রজেক্টটা হয়তো ওই ভাঙা বাসন কিনতে আসে না, বা ভাঙা জিনিসপত্র কিনতে আসে না, মেটালিক জিনিসপত্র, ওইখানে মনে হয় ওইগুলো বেচে দেওয়া যাবে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে চা বাগান নিয়ে আমরা তো কথা বলছি, চা বাগানের জন্য আমার এখনো মনে আছে 3 বছর আগে বাজেট সেশনে এই আসাম এবং দার্জিলিং, এই দুটো রাজ্যকে চা প্রকল্পে কেন্দ্র থেকে বাজেটে 500 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবং এই 500 হাজার কোটি টাকার হিসেবটা কি, সেটা কিন্তু না তৃণমূল সরকার চাইছে, না বিজেপির, ওরা তো বিজেপির কাছে চাইবেই না, কোথায় গেছে সেই টাকা, সেটা কিন্তু কেন্দ্রীয় বাজেটে। এটার সাথে রাজ্যের কি যোগাযোগ আছে আমি জানি না,
কেন্দ্রীয় বাজেটে এই টাকাটা বরাদ্দ করা হয়েছিল দার্জিলিং এর মানে উত্তর পশ্চিম মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য এবং আসামের জন্য, দুটোর একটারও হদিশ নেই। চা বাগানে যখন আসি, তখন যে চা বাগানগুলো যেগুলো ভুটান লাগোয়া যে চা বাগানগুলো বা নেপাল লাগোয়া যে চা বাগানগুলো, ওই চা বাগানগুলো কিন্তু বহু বছর ধরে হট বেড অফ হিউম্যান ট্রাফিকিং। হ্যাঁ, সেখানে নারী শিশু পাচার অহরহ ভাবে চলছে। শুধু সেটা না, চা বাগানে যে কাঠগুলো আছে, সে কাঠগুলো অব্দি কিছুদিন আগে, আমার মনে হয় 1 বছর আগে, তৃণমূলেরই এক নেতা ধরা পড়েছে কাঠ পাচার করতে গিয়ে। এবং বন দপ্তরে যে কি প্রভূত দুর্নীতি, এটা কিন্তু মাননীয় মমতা ব্যানার্জিও স্বীকার করেছেন রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে চলে যায়। এই চা বাগানগুলোতে জল এসে পৌঁছায় না, এই জল ওদেরকে ভুটান থেকে কিনতে হয়। ভুটান থেকে যে কিনতে হয়, ভুটান এই চা বাগানের শ্রমিকরা নিজেরা চাঁদা তুলে সেই টাকাটা শোধ করে। না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কেউই কিন্তু ওই টাকাটা দিচ্ছে না যেটা ভুটান থেকে কিনছে, ওটা চা শ্রমিকরা চাঁদা তুলে ইয়ে করে, শেয়ার করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি ওই দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং সেগুলো ছেড়ে, এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে দার্জিলিং এ না কার্শিয়ং এ বিশাল বড় ল্যান্ডস্লাইড হচ্ছিল রাস্তার ধারে ধারে, যে নির্মাণগুলো হচ্ছে, এত পরিমাণে হোটেল থেকে শুরু করে বাড়ির নির্মাণগুলো হচ্ছে, সেগুলো প্রপারলি সাইন্টিফিক্যালি তৈরি হচ্ছে না। মানে কি বলে, সয়েল টেস্টিং থেকে শুরু করে প্রপার ইঞ্জিনিয়ার নিয়ে সেগুলো হচ্ছে না, এমনি ইয়ে বিলিয়ে দিচ্ছে, কাগজ বিলিয়ে দিচ্ছে, ওই যেখানে সেখানে দালান উঠে যাচ্ছে। আর আমি ওই দিক থেকে ফিরে আমি যদি ডুয়ার্সের দিকে আসি, টিয়াবাড়ি সাইড অঞ্চলে যদি আপনারা যান, আপনারা দেখবেন জঙ্গলের পর জঙ্গল কাটা হচ্ছে। কিসের জন্য কাটা হচ্ছে? না, তৃণমূলের নেতা নেত্রীরা সেখানে রিসর্ট বানাচ্ছে ব্যবসা করার জন্য। সেখানে আপনারা যান টিয়াবাড়ি যেখানে চালসা ইউথ হোস্টেলটা আছে, তার পাশে প্রচুর জঙ্গল ফাঁকা করে দিচ্ছে। এরপরে আরেকটু যদি আপনারা যান, জলদাপাড়া সাইডে যদি যান, সেখানে রিভার বেডের ওপর দিয়ে আমাদের ভারতবর্ষের যতগুলো ট্রাইবাল জনজাতি আছে, এর মধ্যে যে যতগুলো বিলুপ্ত প্রায়, এর মধ্যে একটা হচ্ছে ভুটান সীমান্তের পাদদেশের টোটো ট্রাইব, টোটো জনজাতি। তাদের এরকম ভাবে রাখা হয়েছে না, মানে ঠিকভাবে শিক্ষা আছে না, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা আছে, একটা প্রাথমিক একটা কিছু একটা খুলে দিয়ে রেখেছে, এবং ওইখানে ওই টোটো বাড়িতে যাওয়ার জন্য প্রপার রাস্তা নেই, রিভার বেডের উপর দিয়ে যেতে হয়। ওই সেই রিভার বেড যে হরপা বান এসেছিল পালবাড়ির ওইদিকে, যে হরপা বান এসেছিল সেই রিভার বেড। এবং এই রিভার বেড গুলো থেকে আপনারা যদি যান, দেখবেন, ক্যামেরা নিয়ে যাবেন, দেখবেন রাতে দিনে দুপুরে যে কোনো সময় বালি তুলে ফাঁকা করে দিচ্ছে সেই রিভার বেড গুলো। মানে কত কিছু বলবো। উত্তরকন্যা নিয়ে যখন বলা হচ্ছে, উত্তরকন্যাতে যে গাড়িগুলো, গভর্নমেন্টের স্টিকার মারা ইউজ করা, এগুলো আমার নিজের চোখে দেখা, গভর্নমেন্টের যেগুলো স্টিকার মারা দিয়ে ইউজ করা হয়, সেই গাড়িগুলোকে আপনারা দেখতে পাবেন যে চালসা ইউথ হোস্টেলে থাকছে, আর যেখানে মাননীয়া গিয়ে থাকেন মাঝে মাঝে। আর না হলে এই গাড়িগুলো ইউজ করা হচ্ছে বিভিন্ন রোড ট্রান্সপোর্টেশনের জন্য, সেই গাড়িগুলো, সরকারি গাড়িগুলোকে, স্টিকার লাগানো গাড়িগুলোকে ইউজ করা হচ্ছে। আর যখন রাজনৈতিক ভাবে আসি, মমতা ব্যানার্জি নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী, যিনি রাহুল গান্ধীজি যখন সেকেন্ড টাইম ভারত জোড়ো যাত্রাটা করছিলেন, যখন শিলিগুড়ি দিয়ে ঢুকলেন, তখন সেখানে ওনাকে থাকতে দেওয়া হলো না সেখানকার সার্কিট হাউসে। একজন রাজনীতিবিদ, ভারতের অপোজিশন লিডার হতে চলেছেন বা যখন হয়েছেন, ভারতের একজন এমপি রাজনীতিবিদ, উনি ভারত জোড়ো যাত্রা করছে, গোটা ভারতকে একত্রিত করার চেষ্টা করছে। আর তুমি বলছো যে বিজেপি খারাপ, তাহলে তুমি রাহুল গান্ধী, তোমার অ্যালায়েন্স টিম রাহুল গান্ধীকে সেখানে থাকতে দেয়নি না, কেন থাকতে দেয়নি? রাহুল গান্ধীকে যদি থাকতে দেওয়া হয়, তাহলে ওই যে ন্যাশনাল হাইওয়ে আটকে সিঙ্গুর আন্দোলন হয়েছিল, টাটাদের বিতাড়িত করা হয়েছিল, সেই মঞ্চে রাজনাথ সিং জি আর স্বর্গীয় সুষমা স্বরাজজি কানে কানে এসে যে মন্ত্র পড়িয়ে গেছিলেন মাননীয় মমতা ব্যানার্জিকে, সেই মন্ত্রগুলো জপ করছে। এবার রাহুল গান্ধীকে যদি সেখানে থাকতে দেওয়া হয়, তাহলে মন্ত্রগুলোর উচ্চারণ ভুল হবে, ওনার মেডিটেশনে ব্যাঘাত ঘটবে, সেই জন্য রাহুল গান্ধীকে থাকতে দেননি। গুরু মন্ত্র উচ্চারণ করতে হয়, তো রাহুল গান্ধীকে সেখানকার সার্কিট হাউসে থাকতে দিলে গুরু মন্ত্র উচ্চারণ। আমি সব মানছি, এই কত আজকে যদিও বা এটা প্রসঙ্গ নয়, কিন্তু আপনি যখন টেনেই আনলেন অ্যালায়েন্সের কথা, তখন আমাকে বলতেই হয়, এত কিছু আপনি বলছেন, বা জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একটিও মন্তব্য নেই। শুধু তাই নয়, যখন রাজ্যের কংগ্রেস, প্রদেশ কংগ্রেস বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এতগুলো কথা বলেন, এবং আপনিও বলছেন, জাতীয় কংগ্রেস কোথায় বলছে? স্বয়ং রাহুল গান্ধী পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে এত দুর্নীতির কথা যখন আসে, তখন একটি স্টেটমেন্ট নেই। না, আমি জানি না আপনাদের কাছে কেন নেই। অভয়াকাণ্ড থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে সবকিছুতে ওনার স্টেটমেন্ট আছে, ওনার টুইটারে যান, যেখানেই যান ওনার স্টেটমেন্ট আছে। ইভেন অভয়াকাণ্ডে সবচেয়ে প্রথম
জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব যদি কেউ আওয়াজ উঠিয়ে থাকে সেটা প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী সবচেয়ে statement? প্রথম। এবং স্টেটমেন্টটা অভয়াকাণ্ড নিয়ে কিন্তু যে সেই স্টেটমেন্টে immediately মুখ্যমন্ত্রী মমতা বলছি, বন্দ্যোপাধ্যায়কে বলছি। শক্তিশাল দেওয়ার মতো কোনো রকম স্টেটমেন্ট ছিল কি সেটার মধ্যে? না, শক্তিশাল তো কে দেবে? শক্তিশাল অমিত শাহজি দিয়েছেন, শক্তিশাল নরেন্দ্র মোদী দিয়েছেন। গেছিলেন তো অভয়ার মা বাবা দেখা করতে, অমিত শাহজি দেখা করেছিলেন, করেননি তো? তারপর তো আরএসএস কোয়ার্টারে যেতে হলো ওনাদেরকে। একটা উচ্চবাচ্য দিল্লির বিজেপি নেতৃত্ব ছেড়েছিল। এখানে কম্পিটিশন হচ্ছে না, যে কোন নেতা কি বলে। এটা একটা সেন্সিবল, একটা ইনহিউম্যান ম্যাটার হয়েছে। আপনি বোধহয় নিউজ দেখেছিলেন, আবার মাঝখানে কথা বলছো ভাই প্রিয়ন্তী, আবার মাঝখানে কথা বলছো, আবার মাঝখানে কথা বলছো। আমি তোমার মাঝখানে কথা বলিনি প্রিয়ন্তী, কথার মাঝখানে কথা। তোমার সময় তুমি দেবে, তোমার সময় তুমি দেবে। মাঝখানে কথাটা বলাটাকে ভদ্রতা বলা হয়। না না প্লিজ, একদম একদম। আপনি প্রশ্ন ছুটছেন, উত্তর দেওয়াটাও আমার ভদ্রতা, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এটা তোমার রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু রাজনৈতিক সৌজন্যতা, ভদ্রতা সেটাই যে আমার কথা শেষ হওয়ার পর তুমি বলো। তুমি যখন বলছিলে আমি একটা কথাও বলিনি। আমি জানি না তোমাদের পার্টিতে সেই ভদ্রতা শেখানো হয় কিনা। এবং যেটা বলছি যে কারণ হচ্ছে যে জবাবটা আপনি প্রশ্ন করছেন, তার উত্তরটা আমাকে দিতে হবে, যেহেতু আমি প্রতিনিধিত্ব করছি এখানে। এয়ার টাইম আছে তো প্রিয়ন্তী, এয়ার টাইম আছে, তোমার এয়ার টাইম পাবে। এবার আমি যদি তোমার মাঝখানে বলতে শুরু করি, এখানে যারা যারা আছেন প্যানেলে সবাই জানেন যে তুমি আর নেক্সট মানে যতক্ষণ আর প্রোগ্রাম চলবে তুমি তোমার বক্তব্য ঠিকমতো রাখতে পয়েন্টে পারবে আসুন না। প্লিজ, পয়েন্টে আসুন হ্যাঁ। সন্দীপাদি। তো ডাইভার্ট করবে না। তো সেখানে দাঁড়িয়ে বলবো, যখন যা বলার ছিল তখন সেগুলো বলা হয়েছে। এবং তখন অধীর রঞ্জন চৌধুরী, উনি এমপি, লোকসভার বিরোধী দলনেতা, প্যাকেট চেয়ারম্যান, এবং উনি ইআইসিসির অন্যতম একজন মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। তো ডেফিনেটলি উনি দলকেই মানে দলের রিপ্রেজেন্টেটিভ হয়ে উনি যা বলেছেন তখনও এবং এখনো বলছেন। তখন তো তাও উনি প্রদেশ কংগ্রেসের দায়িত্ব ছিলেন, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে মোদি বলবে না, অমিত শাহ বলবে না, কোন দাদা বলবে না, কোন দিদি বলবে, কিন্তু পার্টি থেকেই তো বক্তব্যটা আসছে। এবং এই বলার পরেই তো, এই অধীর রঞ্জন চৌধুরী বলবার পরেই তো তাকে আমরা দেখেছি ধীরে ধীরে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকেও সরে দেওয়ার ক্ষেত্রে, শুরু থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তাকে কোণঠাসা করে দেওয়ার একটি কৌশল চলেছে। এটাও বিরোধী শিবিরে যথেষ্ট অ্যালিগেশন রয়েছে। না অঞ্জন বাবু, এটা আপনাদের মনে হয়েছে, এটা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন যে সব সময় কেউ একটা পজিশনে থাকবে না। হ্যাঁ, তো আগে উনি ছিলেন, ওনার আগে সৌমেন মিত্রবাবু ছিলেন, স্বর্গীয় সৌমেন মিত্রবাবু ছিলেন, তার আগেও উনি ছিলেন। ধীরে ধীরে তো বদল হয় না, নতুন নেতৃত্বে কেউ আসতে হবে, নতুন কেউ দায়িত্বে আসবে, আবার হয়তো উনি হবেন। বেশ, আমি এখানে প্রিয়ন্তীর কাছে যাব। আমাদের পার্টিতে দলের নেতৃত্ব ইলেক্টেড হয়, সিলেক্টেড না। আমি এখানে প্রিয়ন্তীর কাছে যাব। প্রিয়ন্তী, একদম। আমি প্রথমেই সন্দীপতাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। যে আপনি সেই জাতীয় কংগ্রেসের কথা বলছেন, সন্দীপা চক্রবর্তী, মাঝখানে কথা বললে প্যানেলিস্টের, কো প্যানেলিস্টের নাম মনে থাকে না। না প্লিজ প্লিজ না একদম আপনার সাথে আমার তো এখানেই পরিচয়, তাই নামটা মনে না রাখাটাও। যা হোক, আমি প্রশ্নগুলোর উত্তর দেবো। সেটা হচ্ছে যে উনি সেই জাতীয় কংগ্রেসের কথা বলছেন যে জাতীয় কংগ্রেসের একজন সিনিয়র লিডার শশী থারুরকে ওনারা ইলেক্টেড করেন না, যখন ইউনাইটেড নেশনসে তিনি যান। সেই শশী থারুরকে ওনারা প্রজেক্ট করেন না, যখন পায়েলগাঁও কাশ্মীর নিয়ে তিনি বিদেশ সফরে যাবেন। এবং সেই অধীর রঞ্জন বাবুকে ওনারা পার্লামেন্টে বক্তব্য দেওয়ার স্পেস দেন না। অমিত শাহজি তার নিজের সময় থেকে অধীর রঞ্জন বাবুকে বক্তব্য দিতে দেন, যেখানে কংগ্রেস অধীর রঞ্জন বাবু, যিনি পশ্চিমবঙ্গের একজন সিনিয়র লিডার, তাকে বলতে জায়গা দেন না। ভারতের সিনিয়র লিডার, পশ্চিমবঙ্গ না, ভারতের সিনিয়র লিডার। দ্বিতীয় কথা উনি আরজিকর কাণ্ডে নিয়ে একটু কথা বলেছেন। আপনি ইন্টারাপ্ট করছেন সন্দীপাদি, আপনি ইন্টারাপ্ট করছেন। সন্দীপাদি ভুলে যাবেন না, আপনি বলেছিলেন। আমি জানি আপনি ইন্টারাপ্ট করছেন। শোনো প্রিয়তি, শোনো, ভারতের প্রাক্তন অপোজিশন লিডারকে অমিত শাহজি গিয়েছিলেন কিনা সেটা ম্যাটার করে না। অমিত শাহ দলে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব, তার মধ্যে আটকে রেখো না। ওনাকে এইটুকু ভদ্রতার সীমাবদ্ধতা রাখো যে ওনাকে অন্তত এই রাজ্যের বিরোধী দল করেছিল, আমাদের পার্টিতে আমি এই মেসেজটা যে অপোজিশন পার্টির হলেও একজন সিনিয়র লিডারকে, একজন জাতীয় নেতাকে কিভাবে সম্মান দিতে হয়। দ্বিতীয় কথা, আমি আসবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে যে কথাগুলি তিনি বলেছেন। প্রথমত যে 6টি বাস তিনি দীঘাতে চলাচলের ব্যাপারে বলেছেন, সেটা সম্বন্ধে আমার একটি মন্তব্য আছে। আসলে দীঘাতে সবেই নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তো
তাই সেখানে ব্যবসার প্রতিপত্তি বাড়ানোর জন্যই হয়তো এটা। আসলে এই লাভটা কার হবে এটা আমাদের বুঝতে হবে। যদি যদি মদনমোহন মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে নতুন করে সাজানো হয়, আসলে সৌন্দর্যায়ন কতটা মানুষের উন্নয়নের কথা উন্নয়ন আনে বলুন তো? সৌন্দর্যায়ন কি সত্যি মানুষের উন্নয়ন আনে? আসলে সৌন্দর্যায়ন তো সরকারকে ব্যবসা দেয়। কোনো জায়গার উন্নয়ন আসলে সৌন্দর্যায়ন নয়। যদি উত্তরবঙ্গের অরিজিনাল উন্নয়ন করতে হয় তাহলে উত্তরবঙ্গের মানুষের সমস্যা জানতে হবে। শিলিগুড়ি দার্জিলিং মানেই কিন্তু উত্তরবঙ্গ নয়। উত্তরবঙ্গে মালদা থেকে দিনাজপুর রায়গঞ্জ থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার নিউ জলপাইগুড়ি প্রত্যন্ত জায়গা, কোচবিহার আলিপুরদুয়ারের তুফানগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে যাতায়াতের রাস্তাগুলো ঠিক নেই, যেখানে স্কুলগুলো ঠিকভাবে চলে না। এখনো বিভিন্ন স্কুল রয়েছে যেখানে সঠিকভাবে মিড ডে মিল দেওয়া হয় না। সপ্তাহে 5 দিন 6 দিনের জায়গায় 2 দিন 3 দিন মিড ডে মিল দেওয়া হয়, সেখানেও মিড ডে মিলে কাটমানি চলে। যদি উত্তরবঙ্গের সত্যি উন্নয়ন প্রয়োজন হয়, শিলিগুড়ি রাস্তাঘাট চকচকে মানেই কোচবিহারের রাস্তাঘাট আমি আপনি এতগুলো কথা বলছেন প্রিয়দিদি, আমি সব বুঝছি, কিন্তু সাংসদ তো রয়েছেন, সাংসদরা কি করলেন? আমি একাধারে যখন আপনি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুলটা তুলছেন তখন একজনের দিকে আঙুলটা তুলতে নিজের দিকে 4-4টে আঙুল থাকে। আমি বলছি সাংসদরা কি করলেন? বিধায়কদেরকে 10 জনের বিধায়কের একটি টিম সরাসরি দিল্লি পর্যন্ত পৌঁছে গেলেন, সাংসদকে অর্থাৎ ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হলো। সাংসদদেরকে সেখানে যাওয়া হলো না, সেখানে গেলেন না তারা, বিধায়কেরা গেলেন। 10 জন বিধায়ক সেখানে পৌঁছে গেলেন দিল্লিতে। আমি অঞ্জনদার উত্তরটা দেবো। একটি রাজ্যের পারিপার্শ্বিক উন্নয়ন সবটাই রাজ্য সরকারের হাতে থাকে। একটা সাংসদ সেই এলাকার সাংসদ, তার যা বাজেট থাকে সেই বাজেটে সে কাজ করে যায়। আমরা আপনি বলতে চাইছেন যে এমপি লাইনের টাকা সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে। সেই এলাকার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংসদে প্রশ্ন করা হয়, কথা বলা হয় এবং তার কাজের জন্য বিশেষ, হ্যাঁ একদম একদম, সংসদে তার আলোচনা হয় সেই বিষয়গুলো নিয়ে এবং তার ডেভেলপমেন্টের বিষয়ে কথাও হয়। কিন্তু যেখানে রাজ্য সরকার একটা অন্য দল, সেখানে কাজ করতেও যে বাধ্যবাধকতা থাকে সেটা আমরা সবাই জানি। চাইলেও বিজেপির বিধায়করা কাজ করতে পারে না, চাইলেও বিজেপির বিধায়করা কাজ পায় না। শুধু বিধায়ক নয়, তাহলে পরবর্তীকালে এই বিধায়করা আবার তৃণমূল কংগ্রেসে চলে আসবে। তাকে কাজ পাওয়ার জন্য আন্দোলন করতে হয় পঞ্চায়েত অফিসে, অঞ্চল অফিসে, তাকে বিডিও অফিসে তাকে লড়াই করতে হয়। তার লোকজন গিয়ে সে কাজ পায় না, কাজ করতে পারে না। আমি অত্যন্ত সিরিয়াস একটি ব্যাপার। তাহলে প্রিয়ন্তীদি, আপনারা এই জন্যই বিজেপির কোনো বিধায়কদেরকে ধরে রাখতে পারছেন না এখন? তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। দেখুন, এটা সম্পূর্ণ বিষয় আলাদা। এক তো প্রথমত হচ্ছে বিজেপির বিধায়ক দল পদে সিম্বলে জিতে এসেও তারা এক তো কাজ করতে পারছে না। দুই তো তাদের উপর নানান রকমের আক্রমণ থাকে, ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে তাদেরকে প্রলোভন দেখানো, এটাও কিন্তু চলে। আমরা একটা বিবৃতি শুনেছিলাম 1 বছর আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি ছিল যে দল থেকে যারা আসুক না আমরা স্বাগত জানাবো। সেখানে দাঁড়িয়ে এবং বিভিন্ন নেতৃত্বের মুখ থেকে আমি শুনেছিলাম যে দল ভাঙানোর একটা প্রচেষ্টা তৃণমূলে চলছে এবং আগামী 2026 লোকসভা পর্যন্ত, বিধানসভা পর্যন্ত চলবে। অন্য দল থেকে দল ভাঙিয়ে তারা নেবে এবং সেই কর্মকাণ্ডই তারা সফল করে চেষ্টা। আজকে জন বার্লার মতন মানুষদেরকে তারা প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমি বলবো এক ধরনের প্রলোভন। এক তো ব্ল্যাকমেইল চলে লোকাল স্তরে, দুই তো প্রলোভন। তাপসী মণ্ডলকেও দিয়েছিলেন প্রলোভন। কারণ একটা মানুষ একটা সিম্বলে ইলেক্টেড হয়ে আসার পর জনগণের সে কাজ করবে, সেখানে দাঁড়িয়ে কাজই যদি না করতে পারে, যদি তৃণমূল সরকার তাদেরকে কাজই করতে না দেয়, তাহলে সেখানে দাঁড়িয়ে তার কিছু করার থাকে না। বেশ একেবারে অন্তিম রঙের দিকে যাচ্ছি। আপনাদের সামনে যখন বললাম যে 10 জন বিধায়ক সরাসরি দিল্লিতে গিয়েছেন, তাদের নামটা আমি আরও একবার বলে দিই দর্শকদের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে গিয়েছিলেন শঙ্কর ঘোষ, মাটিগাড়া থেকে গিয়েছিলেন আনন্দময় বর্মন, ফাঁসি দেওয়া থেকে দুর্গা মুর্মু, ডাবগ্রাম থেকে ফুলগাড়ি থেকে শিখা চট্টোপাধ্যায় গিয়েছিলেন, কালচিরির বিশাল লামা গিয়েছিলেন, মাথাভাঙার সুশীল বর্মন গিয়েছিলেন, তুফানগঞ্জের মালতী রাভা রায় গিয়েছিলেন, ময়নাগুড়ির কৌশিক রায় গিয়েছিলেন, গাজলের চিন্ময় দেব, নাগরাকাটার পুনা ভেংরা। আপনাদের প্রত্যেককে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। একেবারে অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। আমি এখানে সরাসরি সন্দীপাদির কাছে যাবো। সন্দীপাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে 10 জন বিধায়ক গেছেন, শঙ্কর ঘোষ টোসরা গেছেন, খুব ভালো কথা, দাবি দাওয়া নিয়ে গেছেন। আমরা একটা জায়গার নাম নিতে ভুলে যাচ্ছি, রায়গঞ্জের যে তোলাইপঞ্জি চালটা আছে, রায়গঞ্জ থেকে তো বোধহয় বিজেপির ইয়ে ছিলেন না, দেবশ্রী দেবী না কেউ ছিলেন না রায়গঞ্জ থেকে? হ্যাঁ, দেবশ্রী রায়। হ্যাঁ, তো ঠিক আছে, দেবশ্রী চৌধুরী, হ্যাঁ এরকমই কিছু একজন। হ্যাঁ, তো এবার রায়গঞ্জে যে তুলাইপঞ্জি চাল, সেটাকে জিআই ট্যাগ দেওয়া যায়, কেননা পৃথিবীতে আর কোথাও এই তুলাইপঞ্জি চাল হয় না, যেটা শুধু রায়গঞ্জেই হয়। এটাকে জিআই ট্যাগ দেওয়ার জন্য আমি জানি না কেন ওই সময়ে থাকাকালীন বিজেপির ওরা বা এখনো উত্তরবঙ্গ নিয়ে এত চিন্তা। তুলাইপঞ্জি চালকে যদি জিআই ট্যাগ দেওয়া হতো তাহলে এইসব এই বাস ফাস হেনা তেনা না করে অ্যাকচুয়ালি আক্ষরিক উন্নয়ন হতো। কিন্তু
একটা তোলাইপঞ্জির চাল যারা চাষ করছে সেই চাষিদের যদি ন্যায্য মূল্য দেওয়া হতো, যদি জলের ঠিকঠাক ব্যবস্থা করা হতো, সেচের ঠিকঠাক ব্যবস্থা করা হতো, এবং সেটা রাজ্য সরকার করছে না, ঠিক আছে কেন্দ্রীয় সরকার করুক না, জিআই ট্যাগ তো আর রাজ্য সরকার দিচ্ছে না, তাই না? তো সেখানে দাঁড়িয়ে বলবো যে কেন্দ্রীয় সরকার যদি সেই ইচ্ছেটা থাকতো তাহলে ওই চাষিদের একটা উন্নয়নের সম্ভাবনা সেখানকার চাষিদের ছিল। এক, দু নম্বর কথা হচ্ছে দু নম্বর কথা হচ্ছে যে আমার কাছে আর সময় নেই সন্দীপাতি, বাকিদের কাছে যেতে হবে। একটা পয়েন্ট দিয়ে আমি শেষ করব, একটা পয়েন্ট দিয়ে শেষ করব। সুকান্ত বাবু, কোচবিহারে ফ্লাইটের জন্য কলকাতায় আসতে হয় বা বাগডোগরা যেতে হয় বা ওইদিক কিছু করতে হয়। একটা জিনিস কিন্তু ভালো হচ্ছে যে উত্তরবঙ্গে একটা হাইকোর্ট হচ্ছে, আমি যতটুকু জানি। বেশ বেশ, জলপাইগুড়িতে। আমি এখানে সরাসরি প্রিয়ন্তীদির কাছে যাবো। প্রিয়ন্তীদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথম কথা বলবো যে উত্তরবঙ্গ যে বঞ্চিত সেটা উত্তরবঙ্গের মানুষই সবসময় বলে এসছে, এবং আমরা যারা ঘোরার জন্য সাময়িকভাবে বছরে 1-2 বার যাই আমরাও জানি উত্তরবঙ্গ কিরকম ভাবে বঞ্চিত। কারণ উত্তরবঙ্গে হসপিটালগুলোর এমনই বাজে অবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা এতটাই দুর্বল, সেখানে দাঁড়িয়ে কিছু হলে একজন পেশেন্টকে নিয়ে কলকাতায় ছুটতে হয়। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীকে কোচবিহার, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ির ছাত্রছাত্রীকে কলকাতায় এসে পড়াশোনা করতে হয়। উত্তরবঙ্গে সেই ধরনের সুযোগ সুবিধা এখন অব্দি রাজ্য সরকার করতে পারেনি। উত্তরবঙ্গ ছেলে মেয়েকে কাজের জন্য, হোটেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য তাদেরকে বাইরে যেতে হয়। আমি দেখেছি বেঙ্গালুরু, দিল্লি মতন জায়গায় উত্তরবঙ্গের ছেলেমেয়েরা কাজ করছে, সেখানে কাজ নেই। কারণ সেখানে কাজ বলতে শুধু চা শিল্প ছাড়া আর কিছুই নেই। এবং চায়ের এই যে চা শিল্প, এর কোনো উন্নয়ন বলে কিছু নেই। যা বিগত দিনে ছিল 15 বছর আগে, 10 বছর আগে, সেটা এখনো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 2011 সাল থেকে ক্ষমতায় আসার পর 14 বছরে উনি কি উন্নয়ন করেছেন? চা শিল্পে যেখানে শিশু শ্রম ছিল, মহিলা শ্রম ছিল, এখনো সেভাবেই চলে যাচ্ছে। চা শিল্পে যারা চা বাগানে কাজ করে, দিনমজুরি করে, তাদের লাইফস্টাইল সম্বন্ধে, তাদের লাইফস্টাইল বিগত 10 বছর আগেও যা ছিল এখনো তাই আছে। উন্নয়ন বলতে কিন্তু কিছু করতে পারেনি। আসলে উন্নয়ন কি, আমরা উন্নয়ন বলতে কি বুঝি? সেই এলাকার গ্রাম, পারিপার্শ্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট, মেডিকেল পরিষেবা, সমস্ত কিছু নিয়ে তো বুঝি পারিপার্শ্বিক। উত্তরবঙ্গে আসলে কিছুই হয়নি, কারণ সবকিছুর জন্য আজকে হাইকোর্টের কথাটা সন্দীপাদি বলছিলেন, উত্তরবঙ্গের যে কোনো কেস নিয়ে হাইকোর্টে তাকে কলকাতায় ছুটে আসতে হয়। উত্তরবঙ্গের কোর্টে কিন্তু হয় না। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের আসল কোনো উন্নয়ন আদতে করতে পারেনি। উনি উত্তরবঙ্গে শুধুমাত্র ঘুরতেই যান। বুঝতে পেরেছি। আমি এখানে সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, আমার শুধু একটি প্রশ্ন সংযোজন থাকবে, তা হলো দেখুন, বিজেপি থেকে যখন কেউ তৃণমূলে যায় তখন তারা বলে বিজেপিতে তারা কাজ করতে পারেনি। উল্টো দিকে বিজেপিতে যখন তারা থাকেন তখন বিজেপির প্রার্থীরা বলেন যে তৃণমূল কংগ্রেস কাজ করতে দিচ্ছে না। আবার উল্টো দিকে ভাইস ভার্সা হয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও একই রকম বিষয়টি উঠে আসে। আমার প্রশ্ন হচ্ছে, একটি বিষয় তো কনফার্ম যে কাজ তারা করতে পারছে না। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখো অঞ্জন, আমাদের যে মন্ত্রীরা বুলুচিক বড়াইক থেকে শুরু করে জন বার্লা, যারা যারা আন্দোলন করেছে, এবার প্রত্যেককেই তুমি যদি দেখে থাকো, তেজকুমার টপ্প থেকে শুরু করে, এরা প্রত্যেকেই আন্দোলন করেছে, একসময় উঠে এসছে এই চায়ের শিল্পের বা চা শিল্পকে বাঁচিয়ে রাখার আন্দোলন থেকে। কিন্তু পরবর্তীকালে আমরা চা সুন্দরী, এই চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে কিন্তু চেষ্টা এরা চালিয়েছিল, 500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন 30% চা বাগানের জমি দিয়ে পর্যটন শিল্প হবে। তুমি ভাবো, চা শিল্পের ওখানে যদি পর্যটকরা আসে, কারণ চা শিল্পের হতে গেলে জমিটা কিন্তু অনেকটা বড় প্রয়োজন, তার সঙ্গে প্রয়োজন মালিকদের কোয়ার্টার থেকে শুরু করে চা শিল্পের সঙ্গে শ্রমিকদের আবাসস্থল সবকিছু। এবং আরেকটি বিষয় তুমি আজকে জানো হয়তো, যে আলিপুরদুয়ারে মধু চা বাগান আজকে বন্ধ হয়ে গেল। সেখানে 952 জন শ্রমিক, তারা আজকে অথই জলে। এবং এর ফলে আজকে যখন এই যে বিজনেস সামিট, এত কিছু হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, কিন্তু সেটা কোথায়? এবং এটা সন্দীপাদি ঠিকই বলেছেন, সার্কিট বেঞ্চ হওয়াতে আমাদের বিচারের জন্য আজকে আর কলকাতায় যেতে হচ্ছে না। কিন্তু উত্তরবঙ্গ কিন্তু এখনো অনুন্নয়নের ছোঁয়াটা অনেক বেশি সন্দীপাদি, এখান থেকে বেরিয়ে। তবে একটা লাস্ট আমি বলতে চাই, প্রিয়রঞ্জন দাস মুন্সির স্বপ্ন এমস, সেটা যদি উনি থাকতেন, করে দেখাতেন, এটা নিয়ে আমার একটুকু দ্বিধা নেই। একেবারে অন্তিম ছিলাম। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি আরও একবার বলছি, তৃণমূল কংগ্রেসের কাছে আরও একবার করজোড়ে নিবেদন। এতগুলো প্রশ্ন এলো, অনেকে অনেক প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর আপনারা সবচেয়ে ভালো দিতে পারতেন। আর যারা শব্দের কাটাকাটি অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখেন, তারা নিশ্চয়ই অফিসিয়াল নিশ্চয়ই প্যানেলিস্ট আমাদের কাছে পাঠাবেন। আর যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো, তা হলো দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলুন কিংবা বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা প্রত্যেকে উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষ শুধুমাত্র কথার ওপর বেস করে ভোটটা দেন না। আর আরও একবার আমাকে বলতে হচ্ছে,
আমি দেবশ্রী রায় বলেছি, দেবশ্রী চৌধুরী বলতে পারিনি। ভাববেন না, আসলে বিষয়টা হলো দেবশ্রী চৌধুরীর নামটাই মনে করতে পারছিলাম না। ভাবুন, তার কারণ হচ্ছে উন্নয়নের এত নজির তৈরি করছেন যার জন্য আমরা নামটাও ভুলে যাচ্ছি মাঝে মাঝে। ঠিক যেমনটা করে দেবশ্রী চৌধুরীর নামটা ভুলে গেছিলাম, আবার মনে পড়লো হ্যাঁ দেবশ্রী চৌধুরী তো ছিলেন। যদিও বা সেই প্রসঙ্গ টেনেই বলতে হচ্ছে প্রত্যেকটি জায়গাতে উন্নয়নের একটি নজির তৈরি করা খুব দরকারি। যদি উন্নয়নের নজির না তৈরি হয়, শুধুমাত্র কথার জাগলারিতে আসল প্রসঙ্গ হারিয়ে যায়, তাহলে বারংবার শব্দের কাটাকাটিতে সেই প্রসঙ্গগুলোই সবার আগে আসবে। তার কারণ এটা শুধু নর্মাল শো নয়, শব্দের কাটাকাটি, এখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু হয়। প্রতিদিন ঠিক সন্ধ্যে 7:57 নজর রাখতে হবে ট্রাইক টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটিতে। নমস্কার।